নেপালে যে অভ্যুত্থান ঘটছিল এরপরে তো সেখানে সেনাবাহিনী এসে কী করছে, ক্ষমতা গ্রহণ করছে, অর্থাৎ দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়ে কী করছে, একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে, যার প্রধান হয়েছেন ওই দেশেরই একজন প্রাক্তন বিচারপতি সুশীলা কার্কি, একেবারে বাংলাদেশের কার্বন কপি, তাই না? বাংলাদেশেও কিন্তু 5 আগস্ট 2024 সালে যখন অভ্যুত্থান হলো, সেনাবাহিনী প্রধান এসে বলল যে আমি দায়িত্ব নিলাম, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব আমি নিলাম, এবং অতঃপর ফ্রান্স থেকে উড়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কী করানো হলো, উড়িয়ে নিয়ে এসে তাকে প্রধান উপদেষ্টা বানানো হলো। দুইটার কায়দা কিন্তু একই, কিন্তু গুণগত মান কিন্তু ব্যাপক তারতম্য, তাই না? তো ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এই যে এই সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান নেপালে, তাকে কি স্বাগত জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তো অভিনন্দন জানালেন, কিন্তু আপনি কি তার পর্যায়ে পৌঁছতে পারলেন? দেখেন, দুইজনের শিক্ষা দীক্ষা যদি আমরা তুলনা করি এবং বিশ্বব্যাপী যে প্রভাব প্রতিপত্তি মর্যাদা যদি তুলনা করি, আপনি কোথায় ছিলেন আর এই সুশীলা কার্কি কোথায়? খোদ ওই নেপালের মধ্যেও খুব বেশি মানুষ যে এই মহিলার নাম জানতো আমার তা মনে হয় না, আর নেপালের বাইরের লোকজনের তো নাম জানা তেমন প্রশ্নই ওঠে না। এখন জানে, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন, তাই না? বাট আপনি তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ার আগে এই যে বাংলাদেশে সারা দুনিয়াব্যাপী আপনাকে চিনতো, জানতো, আপনাকে একজন জ্ঞানী গুণী বুদ্ধিমান প্রবীণ ব্যক্তি মনে করতো, কারণ আপনি ছিলেন একজন নোবেল লরিয়েট, অর্থাৎ নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি, তাই না? তা আপনাকে নিয়ে আগেও ভিডিও একটা করেছি, বাট এই যে আপনি অভিনন্দন জানালেন এই সুশীলা কার্কিকে, চিন্তা করলাম যে এই বিষয়ে একটা ভিডিও, অর্থাৎ এর মাঝে যা তারতম্য এবং নিহিতার্থ ইত্যাদি বিষয়ে একটা ভিডিও যদি না বানাই খুব অন্যায় হয়ে যাবে। দেখেন তো, সুশীলা কার্কি কিন্তু ঠিকই জানেন যে ওনার এই অন্তর্বর্তীকালীন সরকার, এটার কিন্তু কোনো জনগণের ম্যান্ডেট নাই, আর নাই বলে উনি ক্ষমতায় গিয়ে জাস্ট সেই দিন বা তার পরদিন উনি ডিক্লেয়ার করলেন এই দেশ চালানোর দায়িত্ব জনগণ আমাকে দেয় নাই। একটা জটিল আবর্তের মধ্যে হঠাৎ করে দেশ পড়ে গেছিল, এই নেপাল চলতে চলতে হঠাৎ করে একটা খাদে পড়ে গেছে। তো এই খাদ থেকে তোলার জন্যে হঠাৎ করে আমাকে দায়িত্ব নিতে হয়েছে একেবারে অনাকাঙ্ক্ষিতভাবে, কিন্তু যেহেতু আমার ম্যান্ডেট নাই, সেহেতু এখানে ক্ষমতা দীর্ঘস্থায়ী করারও কোনো আমার সুযোগ নাই, আইনগত এটা বৈধও না। এই জন্য উনি কী করলেন, একেবারে দৃঢ়কণ্ঠে ঘোষণা করলেন যে আমি 6 মাসের মধ্যে, অর্থাৎ মার্চ মাসে, উনি অলরেডি ডিক্লারেশন দিয়ে দিলেন যে মার্চ মাসের অত তারিখে, আমি ঠিক ভুলে গেছি 2 তারিখ না কয় তারিখ, যে ওই তারিখে উনি নেপালে একটা সাধারণ নির্বাচন দিবেন। আর এই ঘোষণাটা দেওয়ার সাথে সাথে কি অদ্ভুত ব্যাপার, মিরাকুলাস ঘটনা ঘটল নেপালে। নেপালের যে পোলাপাইন যারা নাকি আন্দোলন করছিল, অভ্যুত্থান করছিল, দেখলাম যে তারা কি করছে, সরকারি এমনকি বিরোধী দলের এমপি মন্ত্রী এদেরকে দাবড়াচ্ছে। একটা মন্ত্রীকে তো দেখলাম যে ওই উপর থেকে ফেলে দিল, ওই রাস্তার উপর থেকে নিচে ফেলে দিল ওই নর্দমার মধ্যে, আর একটারে দেখলাম যে ওই নদীর মধ্যে দাবড়াচ্ছে। নদীর মধ্যে মানে ওই যে কোমর পর্যন্ত পানি। তো এইগুলো কিন্তু হচ্ছিল, যেটা কিন্তু বাংলাদেশেও হয় নাই। তবে এখানেও একটা গুণগত তফাৎ আছে, বাংলাদেশে যেখানে পিটিয়ে মারতেছিল সেখানে ওই নেপালে ওরা কিন্তু পিটায় মারছিল না, জাস্ট অপমান করেছিল, শর্ট থাপ্পড় দিচ্ছিল। কেউ যে বাঁশ টাস নিয়ে একেবারে পিটিয়ে মেরে ফেলবে ওই ধরনের তাদের কোনো লক্ষ্য ছিল আমার তা মনে হয় না। কেউ সেভাবে মারা গেছে কিনা তাও জানি না, শুধুমাত্র ওই প্রাক্তন প্রধানমন্ত্রী তার স্ত্রী মনে হয় যে বাড়িতে আগুন দিয়েছিল, তাতে পুড়ে মারা গেছে, কিন্তু পিটায় কেউ মারে নাই, বা পিটানোর পরে কেউ মারা যায় নাই, যেটা নাকি বাংলাদেশে ব্যাপকভাবে হয়েছে, তাই না? তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেখেন, আপনি ক্ষমতা আসার পর কী করলেন, যেখানে সুশীলা কার্কি উনি জেনে শুনে বুঝে
অতি দ্রুত ইলেকশনের ডিক্লারেশন দেওয়ার সাথে সাথে এই যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, এটা কিন্তু সাথে সাথে স্তিমিত হয়ে গেছে। এখন কিন্তু কেউ আর ওই কোনো জায়গায় ভাঙচুর আগুন জ্বালাও এটা কিন্তু করছে না। কিন্তু যেদিন এই ঘটনাটা ঘটে সেদিন কিন্তু ব্যাপকভাবে এটা হচ্ছিল। বহু জায়গায় এরা আগুন জ্বালিয়ে দিয়েছে। কোন একটা প্রাচীন রাজ দরবার তাও নাকি পুড়িয়ে দিয়েছে, আমরা দেখছি। এবং আমাদের কাছে মনে হয়েছে বাংলাদেশের থেকে অনেক বেশি এই কাণ্ডটা সেখানে ঘটছিল। বাট সেনাবাহিনী যখন ক্ষমতা নিল এবং এই সুশীলা কার্কি যখন ক্ষমতা নিয়ে ওই ইলেকশনের ঘোষণা দিল, সাথে সাথে কিন্তু সব শেষ। আর যে পোলাপান যারা আন্দোলন করছিল তারাও কিন্তু বাড়ি ফিরে গেছে। পক্ষান্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি কি করলেন? সেনাবাহিনী আপনার পিছনে ছিল, সবই ঠিক আছে, কিন্তু আপনি কি করলেন? চিন্তা করলেন এ তো ভারী মজা, ক্ষমতা একবার যখন পেয়েই গেছি, আগেও চেষ্টা করেছি পারি নাই, এইবার যখন পেয়েই গেছি তখন এখান থেকে আর অত সহজে নড়ব না, এটাই আপনার চিন্তা। এবং এটা আমাদেরকে বিস্মিত করছে। এই বয়সে আপনার জীবনে চাওয়া পাওয়া কোনো কিছু নেই। আগেই বলেছি একটা ভিডিওতে যে পৃথিবীতে সবচাইতে বড় পুরস্কার, সম্মানের পুরস্কার নোবেল প্রাইজ, তাই না? কেউ যদি এই পুরস্কারটা পায় তাহলে এই দুনিয়াতে আর কোনো তার চাওয়া পাওয়া থাকে না। আপনি এটা পেয়ে গেছেন, দেশের মানুষ আশা করছিল আপনি অতি সত্বর বাংলাদেশে একটা ইলেকশনের ঘোষণা দিবেন, বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি চলছে সেগুলোকে আপনি থামাবেন। কিন্তু সেটা না করে আপনি কি করলেন? আপনি যে কোনোভাবে ছলে বলে কলে কৌশলে আপনি ক্ষমতায় থাকার চেষ্টা করলেন এবং অজুহাত দিলেন আপনি সংস্কার করবেন। মানে কি সংস্কার আপনি করবেন এটাই তো বুঝলাম না। আপনি এই সংস্কার করবেন, হ্যান সংস্কার করবেন, ত্যান সংস্কার করবেন। পাবলিক কি জানতো না বা জানে না যে এইগুলো আপনি বলছেন বস্তুত ক্ষমতায় টিকে থাকার জন্যে, এবং আপনার উপরে কিছু এজেন্ডা ছিল দেশি বিদেশি নানা, সেগুলো আপনি বাস্তবায়ন করার জন্যে এই জন্যে মূলা ঝুলাচ্ছেন। কি সংস্কার? তো আপনি সংস্কার যদি করেও থাকেন তো এটা বাস্তবায়ন করবে কে? আপনি তো বাস্তবায়ন করতে পারবেন না। এবং তারপর আমি যদি ধরে নেই যে সংস্কার আপনি করে বাংলাদেশকে একেবারে আকাশের উপরে উঠায়া দিবেন, ইটস ওকে, ফাইন, সেটা আমরা মানলাম। কিন্তু আপনি তো প্রচণ্ড প্রতিহিংসার একটা অবস্থা তৈরি করলেন। আপনি আপনারই সেই এনসিপি যে দল, যেটা নাকি বাংলাদেশে কি কিংস পার্টি, তাদেরকে লেলিয়ে দিলেন যে এই তোরা আওয়ামী লীগের কার্যক্রম বা তাদেরকে নিষিদ্ধ করার জন্য একটা আন্দোলন কর, আমি পাট করে এদেরকে নিষিদ্ধ করে দেবো। এবং আপনার ফর্মুলা মোতাবেক সেই কাজটা তারা করছে। তো এই কাজটা করে আপনি বাংলাদেশকে কোথায় নিয়ে গেলেন? স্থায়ী একটা সংঘর্ষের দিকে নিয়ে গেলেন না। আওয়ামী লীগ কোনো ছোটোখাটো ওই ভুইফোড় কোনো রাজনৈতিক দল যে আপনি এদের নিষেধ করে দিলে এরা সুরসুর করে গর্তের মধ্যে ঢুকে যাবে? না, তা তো যাবে না। এরপরে আপনি যদি ইলেকশন দেনও এবং আওয়ামী লীগ যদি ইলেকশনে না আসে, তারপরে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে কি এ আওয়ামী লীগ সুস্থভাবে ক্ষমতায় থাকতে দিবে বলেন তো? অথচ আপনি 5 আগস্টের পরে 8 আগস্টে যখন ক্ষমতা আসলেন, আপনি যদি 1 বছর পরেও ইলেকশন দিতেন, 6 মাস না, 1 বছর পরেও যদি একটা ইলেকশনের তারিখ নির্ধারণ করে দিয়ে দিতেন না, তখন কী হতো জানেন? এই যে গোটা বাংলাদেশে যে অরাজক পরিস্থিতি তৈরি হলো, গণপিটুনি, তারপরে অরাজকতা, জ্বালাও পোড়াও, ভাঙচুর, চাঁদাবাজি, দখলবাজি, এইগুলো বন্ধ হয়ে যেত রাতারাতি। হ্যাঁ, মব ভায়োলেন্স বলে যে কর্মকাণ্ডটা হচ্ছে, এখনও হচ্ছে, আগেও হচ্ছিল, এবং যাতে করে কয়েকশো লোক অলরেডি কিন্তু মারাও গেছে, এর একটা কাণ্ড কিন্তু বাংলাদেশে ঘটতো না। এবং বাংলাদেশের অর্থনীতির চাকা ঠিক মতোই চলতো, বাংলাদেশের অর্থনীতি থুবড়ে পড়তো না, এমনকি বিদেশি বিনিয়োগও বন্ধ হতো না, সব কিন্তু ঠিকঠাক থাকতো এবং আশেপাশের দেশগুলোর সাথে সম্পর্কও ভালো থাকতো। আপনি এর কোনো দিকে যান নাই, একেবারে কোনো দিকে যান নাই। না গিয়ে আপনার নিজস্ব প্রতিহিংসা চরিতার্থ করা সহ বাংলাদেশে এমন কিছু বাস্তবায়নের চেষ্টা আপনি করে গেলেন বা যাচ্ছেন এখনও, যেটা বাংলাদেশকে চিরতরে পঙ্গু করে দেওয়ার জন্যই এনাফ। বলেন তো, আওয়ামী লীগের মতো একটা বৃহৎ রাজনৈতিক দল, যার জনসমর্থন তো আগের থেকে আরও অনেক বেড়ে গেছে, এবং যখন তারা ক্ষমতা থেকে যায় তখনও তাদের জনসমর্থন মিনিমাম 35 থেকে 40% ছিল। হ্যাঁ, আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকের উপরেই ক্ষুব্ধ ছিল, মন্ত্রী এমপিদের উপরে ক্ষুব্ধ ছিল, কিন্তু তার মানে এই না যে তারা আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছে বা আওয়ামী লীগের প্রতি সমর্থন কমিয়ে ফেলছে না। তারা বরং আপনার দিকে তাকিয়েছিল যে ওই সমস্ত এমপি মন্ত্রী যেগুলো আছে ওইগুলোকে আপনার সরকার ধরবে, বিচার করবে, জেল হাজতে দিবে।
আওয়ামী লীগের সমর্থকরা কিন্তু এটাই চাইছিল, কিন্তু আপনি কি করলেন? এদিকে গেলেন না। কিছুকে আপনি ধরছেন ঠিকই আছে, কদ্দূর কি বিচার করবেন তাদের আমরা ঠিক জানি না, কিন্তু তাদের উপরে যে অত্যাচার নির্যাতন চালানো হলো, হয়তো আমি জানি না আপনার নির্দেশে না কি অন্যভাবে, এই যে বিএনপি যেভাবে অত্যাচার নির্যাতন চালালো, তো এটা তো কাম্য ছিল না। এর ফলে কি হলো? আওয়ামী লীগের মধ্যে এখন প্রতিহিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে, তাই না? সামনে যখনই ওরা সুযোগ পাবে তখন তো এরা আরও দ্বিগুণ না 10 গুণ গতিতে এই যারা নাকি তাদের উপরে অত্যাচার নির্যাতন করছে তারা ঝাঁপিয়ে পড়বে না। আওয়ামী লীগ তো কোনো ভুইফোঁটা রাজনৈতিক দল না যে এরা নিঃশেষ হয়ে যাবে না। আপনি তাদেরকে নিষিদ্ধ করে দিয়ে বা তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করে দিয়ে আপনি বাংলাদেশে পার্মানেন্টলি একটা আপনি গ্যাঞ্জাম এবং বিশৃঙ্খলা তৈরি করে গেলেন। এরপর আজ বাদে কাল আপনি ইলেকশন যদি দেনও, আমি জানি না আপনি এখনও দিবেন কিনা, যদিও বলছেন এইবার ফেব্রুয়ারি মাসে নাকি আপনি দিবেন, ইটস ওকে ফাইন। আন্তর্জাতিক নানা রকম চাপ টাপ আছে, বিশ্ব পরিপ্রেক্ষিত চেঞ্জ হয়ে গেছে, আপনার উপরে যারা ছাতি ধরেছিল তারা মনে হয় ছাতিটা সরায় ফেলছে, ভারত এদিকে তার পজিশন অনেকটাই অন্যরকম করে ফেলছে, ওদিকে ডোনাল্ড ট্রাম্পও আস্তে আস্তে আপনার উপর থেকে মনে হয় সমর্থন সরিয়ে নিচ্ছে, তাই না? চতুর্দিকে তো আপনি বিপদ দেখছেন, এবং চায়নাও আপনার উপরে আর তাদের আশীর্বাদের হাত নাই। শেষমেশ ভারতই এই অঞ্চলে প্রভাব বিস্তার করবে, সেটা আপনি মানেন আর না মানেন, বাংলাদেশের জনগণ মানুক আর না মানুক, এটাই বাস্তবতা। কিন্তু এই যে আপনি কর্মকাণ্ডগুলো করলেন, পরবর্তীতে কি হবে? পরবর্তীতে যখন আপনি ক্ষমতা, মনে করেন যে ইলেকশন হলো, আর আওয়ামী লীগকে বাইরে রেখে তো ইলেকশন আপনি করতেই পারবেন না, আর যদি সেটা করেনও বাংলাদেশে গৃহযুদ্ধ লাগবে। এবং আমার কাছে কেন জানি মনে হয় আপনি সেটারও রিস্ক নিতে রাজি আছেন এবং সেটা আপনি করবেন মনে হয়। মানে আপনার ভিতরে প্রতিহিংসার মাত্রা এতটাই। অথচ আপনি যদি ক্ষমতা আসার জাস্ট 6 মাস বা 1 বছর পরে ইলেকশনের ঘোষণা দিতেন না, আওয়ামী লীগ এমনিতেই নিঃশেষ হয়ে যেত। আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো ছিল না, আওয়ামী লীগ নিঃশেষ হতো না দল হিসাবে, বাট এর যে টাউট বাটপাট ধান্দাবাজ সাদাবাজ যে নেতাগুলো আছে না, এগুলো পুরো নিঃশেষ হয়ে যেত। বাংলাদেশ হয়তো বা নতুন নেতৃত্ব নিয়ে আবার সামনের দিকে এগোতো। আপনার হাতে সেই সুযোগ ছিল, আপনি বাংলাদেশকে বিশাল একটা আপনি সেবা দেওয়ার সুযোগ পাইছিলেন, বাংলাদেশকে নতুন দিক নির্দেশনা দেওয়ার আপনি সুযোগ পাইছিলেন, আপনি সেটা কোনো কিছুই করলেন না। এখন আপনি করেন নাই, কিন্তু নেপালে এই যে মহিলা কার্কি, তাই না, সুশীলা কার্কি, উনি কিন্তু ওই নেপালে সেই কাজটা করছেন। তাহলে চিন্তা করে দেখেন তো, মহান কে, আপনি নাকি এই সুশীলা কার্কি? একটা দেশ ও জাতি গঠনে কার ভূমিকা বেশি, আপনার নাকি সুশীলা কার্কির? আপনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন, তাই না? পৃথিবীর কোন জায়গায় কবে কোথায় কি শান্তি আপনি স্থাপন করেছেন বলেন তো? আপনি জীবনে সত্যি সত্যি একটা সুযোগ পাইছিলেন এই বাংলাদেশে শান্তি স্থাপনের, কিন্তু সেখানেও আপনি ভয়ানকভাবে ব্যর্থ হয়ে গেলেন। এই ব্যর্থতা খালি আপনার না, গোটা বাংলাদেশের। জানি না এরপরে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। এই জন্যই একটা স্ট্যাটাস দিয়েছিলাম, বাংলাদেশে জন্মগ্রহণ করা এইটা হলো মনে হয় যে পূর্বজন্মে কোনো পাপ করছিলাম, এই জন্যে এই বাংলাদেশে জন্মগ্রহণ করছি ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। এছাড়া আর কিছুই মনে হয় না। আমরা এতটাই ভিতরে ভিতরে হতাশ, তারপরও এই দেশটাকে ভালোবাসি, কারণ এই দেশেই তো জন্ম, তাই না? কোথায় আর মানে অন্য কোথায় যাব? এটাই বাংলাদেশি আমাদের শিকড়। যতই আপনি যা করেন না কেন, আপনার তো শিকড় বাংলাদেশে না, আপনি বাংলাদেশে বেশি দিন থাকেনও নাই, এখানে আপনার শিকড়ও না। এই দেশের প্রতি মায়া মহব্বত আপনার কেমন হবে বলেন? এই দেশ গোল্লায় গেল না জাহান্নামে গেল তাতে আপনার কি? ভাবটা তো অনেকটা এরকম। কিন্তু আমরা তো এই কথা বলতে পারি না। আপনি যা করলেন, পৃথিবীর ইতিহাসে এইটা ভবিষ্যতে সমাজবিজ্ঞান এবং ইতিহাসে একটা গবেষণার বিষয় হয়ে থাকবে যে একজন শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত ব্যক্তি কিভাবে একটা জাতির মধ্যে চূড়ান্ত রকম অশান্তি সৃষ্টি করছিল এবং মব ভায়োলেন্সকে কিভাবে একটা কালচারে পরিণত করছিল। এর জন্য আপনি ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবেন। ধন্যবাদ।